দেওঘর ছোটনাগপুর মালভূমির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পৌরাণিক এবং ধর্মীয় কারণেও বহু যুগ ধরে লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করেছে দেবভূমি দেওঘর। এই দেবভূমিতেই এক মন্দির প্রাঙ্গণে ১২ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ এবং ৫১ সতীপীঠের এক পীঠ একসাথে বিরাজমান। ঝাড়খণ্ডের দেওঘর জেলার মূল শহরটির নাম দেওঘর। আজকে শোনাবো দেওঘরের গল্প। কিভাবে ১ রাত ২ দিনের মধ্যেই পুরো দেওঘর ঘুরে দেখবেন, কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন আর কী ট্র্যাডিশনাল খাবার পাবেন সবটা বলবো। সেই সঙ্গে দেওঘরের আনাচে কানাচে ধূপ ধুনোর গন্ধমাখা অলিতে গলিতে যেই সব পৌরাণিক গল্পেরা বাসা বেঁধেছে পরিচয় করাবো তাদের সাথেও। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আমার দেওঘর যাওয়ার কথা হাওড়া থেকে বাঘ এক্সপ্রেস ধরে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে 9:45। শুক্রবারের অফিস শেষ করে উবের ধরে যখন হাওড়া স্টেশন পৌঁছলাম তখন ঘড়িতে সময় 8টা। ট্রেন ছাড়বে 9:10টায়। হাতে প্রচুর সময়। সত্যি বলতে কি একটু টেনশনেই ছিলাম। জবে থেকে বেড়াতে যাওয়ার ভিডিও বানানো শুরু করেছি, আমাকে একা কোথাও যেতে হয়নি, এই প্রথম, তাই এত আগেই উপস্থিত। ট্রেন প্ল্যাটফর্মে আসার পর উঠে বসলাম নিজের সিটে। হাওড়া কাঠগোদাম এক্সপ্রেসের 2AC। একা ঘুরতে পারবো কি? পকেটমারি হয়ে যাবে না তো? আচ্ছা, দেওঘরে শুনেছি অনেক বাঁদর, তারা যদি বাঁদরামি করে এক চড় মেরে ক্যামেরা কেড়ে নেয়। বার্থে শুয়ে এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গিয়েছিলাম জেসিডি স্টেশন। জেসিডি স্টেশনে ট্রেন যখন থামলো ঘড়ির কাঁটায় সময় তখন রাত 3:30। ঝাড়খণ্ডে এই প্রথম। উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি। এই সময় দরকার ছিল চা, সেটাও ছুটে গেল। এরপর স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে সোজা দেওঘর। ভাড়া পড়েছিল 150 টাকা। ফাঁকা রাস্তা ধরে ছুটে চলল অটো। মন্দিরের কাছাকাছি অটো থেকে নামলাম যখন, তখন ঘড়ির কাঁটায় ভোর 4টে পেরিয়ে গিয়েছে। বেশিরভাগ হোটেলেই এসি রুম অ্যাভেলেবেল নেই। কয়েকটা হোটেল ঘুরে ফাইনালি এই হোটেলটা পেলাম, হোটেল জগদম্বা ইন। এখানে চেক ইন চেক আউটের কোনো নির্দিষ্ট সময় নেই। চেক ইন যখনই করুন, চেক আউট টাইম হবে তখন থেকে 24 ঘন্টা পরে। এই আমার ঘর। এসি আছে, অ্যাটাচড ওয়াশরুম আছে, ভাড়া 1500 টাকা প্রতিদিন। এটা কিন্তু ডাবল বেড এসি রুম। আমার সামনেই নতুন বেডশিট বালিশের কভার পরিয়ে দিল। ওয়াশরুমে কমোড নেই, দেশি ব্যবস্থা, তবে ফ্লাশ আছে, গিজার, শাওয়ার, বেসিন সবই আছে। একটা পাওয়ার ন্যাপ নিয়ে যখন চোখ খুললাম তখন সকাল 9টা। পেটের মধ্যে দৌড়দৌড়ি করা ইঁদুরের দলকে শান্ত করতে হোটেলের বাঁ দিকে একদম পাশেই এই দোকানটায় চলে এলাম। পুরি তরকারি দিয়ে সেরে ফেললাম ব্রেকফাস্ট। হোটেলের সামনেই অটো দাঁড়িয়েছিল। সাইট সিইংয়ের জন্য বুক করে ফেললাম। কথা হলো আজকাল 2 দিনই সাইট সিইং করবো ওনার সাথেই। চেয়েছিলেন 2000 টাকা, রফা করেছিলাম 1800-তে। আপনারা যদি সাইট সিইং একদিনে করে নেন তাহলে সারা দিনের জন্য অটো ভাড়া পড়বে 1200 টাকা এবং পুরো ট্যুরটা 1200-র মধ্যেই হয়ে যাবে। প্রচণ্ড গরম থাকার কারণে আমি ঠিক করেছিলাম 2 দিনে একটু একটু করে করব, এবং সেই জন্যই 2টো গোটা দিনের জন্য রিজার্ভ করে রেখেছিলাম। সেই জন্য কিছু টাকা আমাকে বেশি দিতে হয়েছিল। প্রথমেই অটো ছুটল ত্রিকুট পাহাড়ের দিকে। শুরুটা ব্যস্ত শহুরে রাস্তা, আর তারপর কিছুক্ষণের মধ্যেই যানজট গায়েব। যাওয়ার পথেই পথের বাঁ দিকে দেখতে পেলাম ত্রিকুট পাহাড়ের বিভিন্ন চূড়া। ত্রিকুটে বাঁদরের উৎপাত একটু আছে। আমার সঙ্গে ভিডিও বানানোর জন্য এক গাদা সাজ সরঞ্জাম ছিল বলে আমি একজন লাঠিওয়ালা গাইড নিয়ে নিয়েছিলাম। তার দক্ষিণা 250 টাকা। তবে আপনারা গাইড না নিলেও পারেন, একদম সোজা রাস্তা। মটর কিনেছিলাম বাঁদরদের খাওয়াবো বলে, তারাও মহানন্দে খেলো।
বাঁদরদের মটর খাইয়ে পাহাড়ের বিভিন্ন ধাপ ধরে উঠে গেলাম ওপরে। এরপর পাহাড়ের বিভিন্ন ধাপে বেশ কিছু মন্দির ঘুরে দেখলাম। পুরো পাহাড়টাই বিশাল বিশাল গাছে ঘেরা। কি নেই, আম বেল সব রকমের গাছ আছে। রাম নাম ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम। তারপর নেমে এলাম অন্য একটা শর্টকাট ধরে। ওই যে চূড়াটা দেখা যায় ওটাই ব্রহ্মা, পাশে আছেন বিষ্ণু আর মহেশ্বর, আর এই তিন পাহাড়কেই একসাথে বলে ত্রিকুট পর্বত। ত্রিকুট দেখে অটো ছুটল তপবনের দিকে। পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় বিভিন্ন টিলা। তপবনেও গাইড নিয়েছিলাম আমি, তবে অন্য কারণে, সেটাও বলবো। श्री श्री नर्मदा माँ का समाधि मंदिर है, समाधि पर शिव स्थापित है, भीतर जाके प्रणाम करके आ जाए। ছোট বড় বিভিন্ন মন্দির ঘুরতে ঘুরতে ওপরে উঠতে থাকলাম। ये श्री श्री बालानंद ब्रह्मचारी है, 44 साल बाघ के साथ तपस्या किया था। अच्छा। 2 गो टाइगर के साथ। इसका गुफा भी ऊपर में देखिएगा। यहाँ चैत्र रोमरोमी में और मकर संक्रांति में हवन होता है। तपोनाथ शिव मंदिर है। रावण को त्रेता युग में स्वयं शंकर भगवान दर्शन दिया। প্রতিটা মন্দিরের সাথেই জড়িয়ে আছে বিভিন্ন পৌরাণিক ঘটনা। কোথাও বা ভূমি থেকে উঠে এসেছেন শিবলিঙ্গ, কোথাও আবার পাথরের ফাটলে ফুটে উঠেছে রামভক্ত হনুমানের প্রতিকৃতি। তপবনের ওপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। ওপর থেকে দেখা যায় দেওঘরের অন্য এক রূপ। এই রূপ ব্যস্ত শহর দেওঘরের থেকে অনেক আলাদা। শুধু ওপরের মন্দির অবধি গিয়ে সেই রাস্তা ধরে ফিরে এলে গাইড নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তবে আমি সেই রাস্তা ধরে ফিরিনি, বেশ ডেঞ্জারাস একটা ট্রেক করে অন্য রাস্তা ধরে ফিরেছি। এই সেই রাস্তা। এই রাস্তার কিছুটা অবধি রেকর্ড করেছি, পুরোটা করতে পারিনি, কারণ একটা জায়গার পর থেকে প্রায় 4 হাত পা ব্যবহার করতে হয়েছিল এই পথ পেরোতে। কখনো ছেঁচড়ে, কখনো উবু হয়ে, কখনো কাত হয়ে ভানুমতির খেল দেখাতে দেখাতে নামতে হয়েছিল। আর তার মধ্যে জুনের মাঝামাঝি ভর দুপুরের রোদ। তপবন
বৃন্দাবন থেকে নেমে এসে এবার অটো ছুটল নওলাখা মন্দিরের দিকে। কিন্তু যতক্ষণে পৌঁছলাম তখন মন্দির বন্ধ। নওলাখা মন্দির দুপুর 1টা থেকে 2:30 অবধি বন্ধ থাকে। ঠিক হলো কালকে দেখে নেব নওলাখা মন্দির, কারণ কালকে এই মন্দির আমাদের সাইট সিংয়ের পথেই পড়বে। অগত্যা গাড়ি ছুটল নন্দী পাহাড় বা নন্দন পার্কের দিকে। সোজা সিঁড়ি উঠে গিয়েছে, টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। জনপ্রতি 10 টাকা টিকিট আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। নন্দন পাহাড়ের মাথার ওপরটা চ্যাপ্টা, তার ওপর তৈরি হয়েছে এই পার্ক। ছোটদের খেলার জন্য দোলনা, নাগরদোলা সবই আছে। একটা হন্টেড হাউস আছে, রবিবার তাতে শো চলছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ যখন শিবকে নিজের সঙ্গে নিয়ে যাবেন বলে শিবের বাড়িতে গিয়ে উপস্থিত হন, তখন নন্দী রাবণকে শিবের বাড়ির দুয়ারে বাধা দেয়। শুরু হয় ভীষণ যুদ্ধ। শেষ অবধি রাবণ নন্দীকে ছুঁড়ে ফেলেন এই পাহাড়ের ওপর, আর তাতেই চ্যাপ্টা হয়ে যায় পাহাড়ের মাথা। নন্দন পাহাড়ের ওপর থেকে দেখতে পাওয়া যায় নিচে দেওঘর শহর। নন্দন পাহাড় থেকে নেমে চললাম হোটেলের পথে। দুপুর তখন 3:30। মাথার ওপর সূর্য, পেটের মধ্যে খিদে। হোটেলে ফিরে স্নান সেরে নিয়ে জোম্যাটো খুলে বিকানের সুইটস অ্যান্ড বেকারি থেকে পনির স্যান্ডউইচ আনিয়ে নিয়েছিলাম। কাল সকালে ধামে পুজো দেব, আর আজকেও মন্দির দর্শন করব, তাই পুজো না হওয়া অবধি নিরামিষেই চালাতে হবে। এক্সপেকটেশনের থেকে বেশি খাবার এসেছিল। ট্রিপল লেয়ার্ড স্যান্ডউইচ, সাথে ফ্রি ফ্রাইজ। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বৈদ্যনাথ ধাম ঘুরে দেখতে চললাম। হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে তাকিয়ে সোজা হাঁটা, কোনো ডান দিক বাঁ দিক নিতে হয়নি। সময় লাগলো মিনিট 3। একটা দোকানে চটি রেখে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। এখানে সব দোকানেই বিনামূল্যে জুতো রাখতে দেয়। একদম মাঝখানে বাবা বৈদ্যনাথের মন্দির, আর তার সামনে পার্বতী মন্দির, আর চারিদিকে ঘিরে আছে অন্যান্য দেবদেবীদের মন্দির। এখানে এলে দেখতে পাবেন সূর্য মন্দিরও। বৈদ্যনাথ মন্দিরের চূড়া থেকে পার্বতী মন্দিরের চূড়া পর্যন্ত বাঁধা থাকে লাল কাপড়ের ফিতে। বিভিন্ন দামের ফিতে পাওয়া যায়। মন্দিরেই লোক থাকে ফিতে বাঁধার। নব্যবিবাহিত ভক্তরা এই ফিতে বাঁধিয়ে সুখী সংসারের মানত করেন বৈদ্যনাথ ও পার্বতীর কাছে। কথিত আছে শিব রাবণকে শর্ত দেন যে শিব তার সাথে যাবেন যদি রাবণ এই শিবলিঙ্গকে বয়ে নিয়ে যেতে পারে তবে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে যদি রাবণ এই শিবলিঙ্গকে কোথাও নামিয়ে রাখে তবে শিবলিঙ্গ আর নড়বে না এবং শিবও রাবণের সাথে আর যাবেন না। ঠিক এই স্থানেই প্রকৃতির ডাক এসে যাওয়ায় রাবণ শিবলিঙ্গকে নামিয়ে রাখেন। এরপরে রাবণ শিবলিঙ্গকে নড়াতে না পেরে রেগে গিয়ে এক চাঁটি মেরে মাটিতে ঢুকিয়ে দেয় এই শিবলিঙ্গকে। বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গের উচ্চতা মাটি থেকে মাত্র 1.5 থেকে 2 ইঞ্চি। সূর্য অস্ত যাচ্ছে 2 চূড়ার মাঝখান দিয়ে। ঘণ্টাখানেক থেকে আবার ফিরে এলাম হোটেলে। দেওঘরের আর্দ্রতাহীন জুনের গরমে সারা দুপুর ধরে 3খানা পাহাড় চড়ে আপাতত খুবই টায়ার্ড। এখন স্ক্রিপ্ট লিখতে বসবো, তাই টাটা। 8টা নাগাদ ডিনারে আনিয়ে নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির কম্বো। লাঞ্চ করতে বেজে গিয়েছিল প্রায় 4টে, তাই দুটোই হাফ পোর্শনে ছিল। খেয়ে দিয়ে উঠে আর একটু লেখালেখি করেই সোজা ঘুম। চোখ খুললো অ্যালার্মের শব্দে। উঠে তাড়াতাড়ি স্নান টান সেরে 7টা নাগাদ মন্দিরে চললাম।
भजले পুজো দেওয়ার দুটো লাইন, জেনারেল লাইন পরে সকাল 4টে থেকে, সময় লাগে প্রায় 4 ঘন্টা। আর 300 টাকায় কুপন করলে ভিআইপি লাইনে পুজো দিতে পারবেন, তাতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভিআইপি কুপনের কাউন্টার কিন্তু খোলে সকাল 8টায়। আমি এই কুপনেই পুজো দিয়েছিলাম। কুপন নিয়ে ঢুকে পড়লাম লাইনে। মেট্রোর মতো কুপন কার্ড পাঞ্চ ইন করলে দরজা খুলে যাবে। सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम লাইন এগোতে থাকলো। भजले এইবার একটা সিক্রেট বলে রাখি, আরও সোজা কাজ করতে পারেন যদি পান্ডা ধরে পুজো দেওয়ান তাহলে। 500 টাকা দিয়ে পান্ডাকেই পুরো পুজোর দায়িত্ব দিয়ে দিতে পারেন। এর মধ্যে থেকে 100 টাকার পুজোর ডালি পান্ডা কিনে আনবে, বাকি 300 টাকার কুপনও পান্ডাও কিনে আনবে, আর বাকি 100 টাকা সেই পান্ডার দক্ষিণা। পান্ডা আপনাকে লাইনে ঢুকিয়ে দেবে, তারপর গর্ভগৃহে ঢোকার ঠিক মুখে আবার সেই আপনাকে নিজেই খুঁজে নেবে এবং পুজো একদম ধরে নিয়ে গিয়ে দায়িত্ব নিয়ে করিয়ে দেবে। संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद। পুজো দিয়ে মন্দির ঘুরে বেরোলাম যখন, তখন প্রায় 10টা। এদিকে এখনো খাইনি, ওদিকে আমার অটো চালক হোটেলের সামনে হাজির। তাড়াতাড়ি ফিরে আরেক রাউন্ড স্নান করে কালকের দোকানেই ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। ব্যস্ত দেওঘর শহরকে পেছনে ফেলে কালকের রাস্তা ধরেই ছুটে চলল অটো। রাস্তার দুপাশে গাছের সারি, অন্যান্য রাস্তা থেকে এই জায়গাটার গরম 1-2 ডিগ্রি কম। ফোর লেন হাইওয়ের কাজ চলছে এইখান থেকে, প্রচণ্ড ধুলো। এই জায়গার পর থেকে বাসুকীনাথ মন্দির যাওয়ার রাস্তা বেশিরভাগটা এইরকমই, তবে রাস্তার দুদিকে দূরের দৃশ্য এখনো বেশ মনোরম। মে জুনে কিন্তু কখনোই দেওঘর আসবেন না। যারা পুজো দিতে আসবেন তারা শ্রাবণ মাসে আসতে পারেন, তখন মন্দিরেও অনেক ধুমধাম করে পুজো হয় আর বৃষ্টির জন্য গরমও কিছুটা কম থাকে। আর যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই শীতকালেই আসবেন। পেরিয়ে গেলাম ত্রিকুট পর্বত যাওয়ার রাস্তাও। প্রায় চলে এসেছি। অটো থামলো পার্কিংয়ে। এখান থেকে 1 মিনিট হাঁটলেই মন্দির। বাসুকীনাথ মন্দিরের বাইরেই আছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা। যথাস্থানে জুতো রেখে ঢুকে পড়লাম মন্দিরে। রবিবার, ভক্তদের ভিড় উপচে পড়েছে। বৈদ্যনাথ মন্দিরের মতোই এখানেও পুরো প্রাঙ্গণ জুড়েই ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান করছেন এবং চতুর্দিকে বিভিন্ন ভগবানের মন্দির। বৈদ্যনাথ দেখে আমরা সেই একই রাস্তা ধরে ফিরে চললাম দেওঘরের দিকে।
ত্রিকুট এখন আমাদের ডান দিকে, গন্তব্য নওলাখা মন্দির। বাসুকীনাথ থেকে ঘন্টা 1.5 সময় লাগলো নওলাখা মন্দির পৌঁছতে। সালে 9 লাখ টাকা খরচ করে বানানো হয়েছিল এই মন্দির। সেখান থেকেই নাম নওলাখা মন্দির। কলকাতার পাথুরিয়াঘাটার রানী ছিলেন চারুশীলা দেবী। খুব অল্প বয়সে স্বামী এবং পুত্রকে হারিয়ে উনি দেওঘরে চলে আসেন এবং বালানন্দ স্বামীর সাথে সাক্ষাৎ করেন। বালানন্দ স্বামীর পরামর্শেই চারুশীলা দেবী এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটি 146 ফিট উঁচু, ভেতরে আছে রাধাকৃষ্ণের মূর্তি। এই গরমেও মন্দির দালান একদম ঠান্ডা, প্রচুর মানুষ বসে আছেন। নওলাখা দেখে আমরা চললাম লাঞ্চ করতে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, কাজেই আমিষ খেতে কোনো মানা নেই। দেওঘরের একটা ট্রেডিশনাল খাবার খাওয়ার জন্য চলে এলাম এই রেস্তোরাঁতে। খাবারটা হলো আট্ঠে মাছ চাওয়াল, সাদা ভাত আর তার সাথে ঘিয়ে রান্না করা মাটন। এই দোকানে তেলে রান্না করা মাটনও পাওয়া যায়, তার দাম একটু কম। ভাতের সাথে আসবে 2 পিস মাটন আর গ্রেভি। এরপর যত ইচ্ছে মাটন চেয়ে পিস বেছে নিতে পারেন। দেওঘরের মাত্র 4-5টা দোকানেই এখন এই আট্ঠে চাওয়াল পাওয়া যায়। খরচ পড়বে 200 থেকে 400 অবধি। লাঞ্চ করে হোটেলে ফেরার আগে আরও একবার গিয়েছিলাম নন্দন পাহাড়ে। বাড়ি ফেরার আগে একবার শেষ দেখা দেওঘরের সাথে। কেন? তেমন সিরিয়াস কোনো কারণ নেই, একটা ছোট্ট কারণ আছে বটে। সেটা জানতে হলে এই চ্যানেলেই আমার করা শেষ পোস্টটা পড়ে দেখবেন। নন্দন পাহাড় দেখে হোটেলে ফিরে গিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলেই ডিনার সেরে 8টা 15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম জেসিডি স্টেশনের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়েছিল সেই একই 150 টাকা। জেসিডি থেকে রাত 9:20 রক্সল টু হাওড়া মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে গিয়েছিলাম আমি। দেওঘরের গল্প এখানেই শেষ হলো। ঠিক 2 সপ্তাহ পরে আবার ফিরে আসবো আরেকটা জায়গার গল্প নিয়ে। সেই গল্প শুনতে চাইলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। Platform number 1.